সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসীমুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ প্রবাসীমুখ অনুষ্ঠানের 463তম পর্ব প্রচার হচ্ছে। আজ আমাদের সাথে সংযুক্ত আছেন দুটি দেশের রাষ্ট্রদূত, ইটালির রাষ্ট্রদূত আব্দুস সামান শিকদার এবং সৌদি আরবের রাষ্ট্রদূত গোলাম মসি। আপনাদের দুজনকেই বাংলা ভিশন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, সবাই জানেন যে এই করোনাকালে আমরা নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের প্রবাসীরা নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। দুটি দেশ আমাদের শ্রমবাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশ দুটি হচ্ছে সৌদি আরব এবং ইউরোপের দেশ ইতালি। দুটি দেশের রাষ্ট্রদূতই আমাদের সাথে সংযুক্ত আছেন। আমরা প্রথমেই যাব সৌদি আরবের রাষ্ট্রদূত গোলাম মসি আপনার কাছে। গোলাম মসি, সৌদি আরবে বাংলাদেশের একটি বৃহত্তম শ্রমবাজার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই করোনা সমস্যার কারণে সেখান থেকে অনেক প্রবাসী ফেরত এসেছেন। এই যে ফেরত আসা, এই কারণটা কি? কেন তারা ফেরত আসলেন? আপনাদের কোনো উদ্যোগ ছিল কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। প্রথমে আপনি যেভাবে আপনি উপস্থাপন করেছেন অনেকে ফিরে যাচ্ছে, তা কথাটা আমি বলবো সঠিক না। কারণ আমরা গত 3 মাসে আমাদের স্পেশাল ফ্লাইটে মাত্র আপনাকে 3,500 ব্যক্তি ফিরে যেতে পেরেছে। আর শ্রমবাজারের কথা যদি বলতে হয়, আমি অ্যাকচুয়ালি যারা তেল নির্ভরশীল যেসব দেশ, সৌদি আরবিয়া অন্যতম, সেখানে আপনাকে আমি 1 বছর বা তারও উপর হবে, 1.5 বছর আগে আমরা হেডকোয়ার্টারকে অ্যালার্ট করেছি যে এখানকার শ্রমবাজারটা সংকুচিত হয়ে আসবে। কারণ আপনি জানেন যেখানে $120 ব্যারেল ছিল সেখান থেকে নেমে আসছে $25-30। তো স্বাভাবিক অয়েল ডিপেন্ডেন্ট কান্ট্রিগুলা খুব চাপের সম্মুখীন তাদের ইকোনমিতে হচ্ছে। তো সে একইভাবে আপনাকে সৌদি আরবিয়া তো এটা এফেক্ট করেছে। তবে সার্বিকভাবে যদি পর্যালোচনা করা যায় তো সৌদি আরবের অবস্থা অত বেশি খারাপ নয়। এখনো আমাদের আমি মনে করি এখানে 22 লক্ষ লোক আছে। খুব বেশি লোক যে দেশে ফিরে যাবে এই করোনার কারণে বা অর্থনৈতিক কারণে তা ঠিক নয়। তবে আমাদের হেডকোয়ার্টার অ্যালার্ট, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যেভাবে হোক আমরা যাতে এসব খুব সাহসের সাথে যাতে আমরা ফেস করতে পারি। যাতে এখনকার অবস্থা কি? বর্তমান অবস্থাটা কি? বর্তমান অবস্থা আপনাকে বলতে হয় যে আমরা কিন্তু খুব বেশি অ্যালার্ম না যে এখান থেকে যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ফিরে যাবে, তা কিন্তু নয়। আমরা যেটা এস্টিমেশন করেছি আমরা পরীক্ষা নিরীক্ষা করে যে খুব বেশি হলে আগামী 6 থেকে 8 মাসে হয়তো 50 থেকে 70 হাজার লোক হয়তো ফিরে যেতে পারে। বেশিরভাগ এরা হচ্ছে আনডকুমেন্টেড ওয়ার্কার্স। আনডকুমেন্টেড ওয়ার্কার্স বলতে হবে হয়তো শাকসবজি বিক্রি করতো বা আপনার পানি বিক্রি করতো বা যখন যে কাজ পায় সেই কাজ বলে। আনডকুমেন্টেড ওয়ার্কার্স খুব বেশি হলে 50 থেকে 70 হাজার লোক আগামী। কিন্তু সেটাও তো এক ধরনের চাপ পড়বে। যদি আপনার 50 থেকে 70 হাজার লোক ফিরে আসে, সেটা তো বাংলাদেশের উপর একটা চাপ ফেলবে নিঃসন্দেহে। না, সেটা তো আমি একদিকে যেরকম চাপ মনে করতেছি, আরেকদিকে তো আমাদের শ্রমবাজার সৌদি আরব তো এখনো উন্মুক্ত আছে। এখনো এদের স্কিল লেবারের দরকার আছে, এখনো ভিসা ওপেন আছে। তা আমরা সেখানে আমি মনে করি যে আমরা একটু বেটার স্কিল ওয়ার্কার্স হয়তো তাদের দ্বারা রিপ্লেসড হবে। তবে হ্যাঁ, আপনি যেটা বললেন যে কোনো পরিমাণ লোক যদি ফিরে যায় এটা তো ডেফিনেটলি একটা চিন্তার বিষয়। গোলামসি স্কিল লেবারের বিষয়ে আপনি বলছিলেন, সে বিষয়ে আমরা আসবো। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সৌদি আরবে এক ধরনের দায়সারাভাবে এই করোনাকালীন সময় আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশিদের ক্ষেত্রে অনেকেই সেখানে আক্রান্ত হয়েছেন। কিন্তু আমরা নানা ধরনের অভিযোগ পাচ্ছি যে সৌদি সরকার তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করেনি বা এক ধরনের দায়সারা ভাব আমরা লক্ষ্য করেছি। আমি জানি না আপনারা কিভাবে আপনি লক্ষ্য করেছেন, কিন্তু আপনাকে একটা জিনিস আমি বলতে চাই, এটা এখানকার যেইভাবে তারা করোনার জন্য আপনার যে পদক্ষেপ নিয়েছে, এখানে রাজকীয় পরিবাররা যেই হাসপাতালে চিকিৎসা নেয় সেই একই হাসপাতালে আমাদের শ্রমজীবী আমাদের ভাইরা আপনাকে চিকিৎসা পেয়েছে। আপনার কিং ফয়সাল হসপিটালে সেখানে রাজ পরিবারের পেশেন্টও যাচ্ছে, আবার আমাদের শ্রমিক ভাইরাও যাচ্ছে। আমাদেরকে কোয়ারেন্টাইনে 5 স্টার হোটেলে আমাদেরকে রেখেছে আমাদের শ্রমিক ভাইদের। তো কথাটা আপনার সাথে আমি মনে হয় এটা আমি একমত হতে পারছি না। সৌদি আরবের আমি বিশ্বাস, আমি দৃঢ় বিশ্বাস
মিডল ইস্টের মধ্যে সবচেয়ে যদি বেস্ট আপনাকে চিকিৎসা দিয়ে থাকে, আপনি ইরেসপেক্টিভ অফ দ্য ন্যাশনালিটি, সেটা হচ্ছে সৌদি আরবিয়া। তারা, আমি তো আগেও বলেছি যে রয়্যাল ফ্যামিলি যে হাসপাতাল চিকিৎসা নিচ্ছে, সে একই হাসপাতালে আমাদের শ্রমিক ভাইরাও চিকিৎসা পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছে আসবো। আমরা আব্দুস সামাদ শিকদার, আপনার কাছে জানতে চাইবো যে সেখানেও তো করোনার একটা প্রভাব পড়েছে এবং আমাদের বাংলাদেশিরা আছেন, তো সেখানে বাংলাদেশিরা কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এই করোনাকালে? চিকিৎসা ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধা ঠিক আছে কিনা? প্রবাসের মুখ অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এটা সত্য যে চীনের পরে ইউরোপের ভিতরে প্রথম করোনায় আক্রান্ত দেশ ইতালি। ইতালিতে অনেক লোক করোনায় আক্রান্ত হয়েছেন, বহু সংখ্যক লোক মারা গিয়েছেন। ইতালি নাগরিকের বাইরে বাংলাদেশি নাগরিকও, প্রবাসীরাও মারা গিয়েছেন। 10 জন প্রবাসী বাংলাদেশি মারা গিয়েছেন। হ্যাঁ, প্রথমে এটা শুরু হয়েছিল উত্তর অঞ্চলে, রোমের এই ইতালির উত্তর অঞ্চলে, যেখানে মিলান, ভেনিস অবস্থিত বাণিজ্যিক নগরী, সেসব জায়গা থেকে এটা শুরু হয়েছিল। তবে এইসব করোনার যে মানে সংক্রমণ মিটে, সবগুলো এখানকার সরকার ভালোভাবে ট্যাকেল করেছেন, মোকাবিলা করেছেন। এখন অনেকটাই ভালো অবস্থা। মানে যে প্রথমে যে সংক্রমণের যে প্রভাব ছিল ভয়াবহ, সেটা তারা উত্তরণ করতে সক্ষম হয়েছে। তবে করোনা কালে তাদের জনগণকে কিভাবে তারা সহযোগিতা করেছে আর্থিক এবং অন্যবিধ উপায়ে, সে ব্যাপারে বলতে গেলে বলতে হয় যে এখানে সরকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন করোনার সময়, যে 3 মাসের বেশি সময় লকডাউন অবস্থা ছিল, কাজকর্ম ছিল না, ইটালির নাগরিক এবং সাথে সাথে যারা আমাদের প্রবাসী বাংলাদেশি নাগরিক আছে, তারাও কর্মহীন হয়ে পড়েছিলেন। সকল পর্যায়ের মানুষদেরকে, ছোট আয়ের, মধ্যম আয়ের এবং যারা ছিলেন, তাদের সবাইকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। যে তারা ইতালির সরকার যে ইনসেন্টিভ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, তাতে সব ধরনের নাগরিকই সুযোগ পেয়েছে, বাংলাদেশিরাও সুযোগ পেয়েছেন। এমনকি যারা ব্যবসা, তার মানে বাংলাদেশিরা কি বলা যায় যে এটা কি বলার সময় এসেছে যে এই সংকট কাটিয়ে বাংলাদেশিরা এখন ইতালির নাগরিক যে সকল সুযোগ সুবিধা পেয়েছে, বাংলাদেশি নাগরিকরাও একই ধরনের সুযোগ সুবিধা পেয়েছে। যারা বৈধ নাগরিক তারা সকলেই একই ধরনের সুযোগ সুবিধা পেয়েছে, তাতে তাদের এই সুযোগ যারা আপনার এই অসুস্থ হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে একটু আগে আপনি আলাপ করেছেন যে আমাদের যেসব দেশে শ্রম বাজার আছে, বাংলাদেশিরা কাজ করছেন, কর্মী হিসেবে কাজ করছেন। কোন কোন দেশ থেকে আমাদের আনডকুমেন্টেড বাংলাদেশিদেরকে দেশে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বেশি সংখ্যক হোক, কম সংখ্যক হোক, ভিন্ন চিত্র। এখানে বরং ইতালি সরকার যেটা করেছে, যারা আনডকুমেন্টেড আছে তাদেরকে লিগ্যাল বৈধতা দেওয়ার একটা আইন তারা সংসদে পাস করেছে। সেটার আওতায় 1 জুন থেকে 15 আগস্ট পর্যন্ত আবেদন সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশি আমরা এই প্রসঙ্গে আসবো। এই যে বৈধকরণ যে সুযোগ দিচ্ছে ইতালি সরকার, সেটা আমরা পাচ্ছি কিনা, অর্থাৎ বাংলাদেশিরা পাচ্ছে কিনা, সে প্রসঙ্গে আসবো। কিন্তু তার আগে একটু জানতে চাচ্ছি যে এখন কি স্বাভাবিক অবস্থা চলে এসেছে সেখানে, করোনা পরবর্তী পরিস্থিতি? বলতে আমি যেটা বুঝতে পারছি, আপনার একটা প্রায় স্বাভাবিক অবস্থায় আসে, কিন্তু এই স্বাভাবিক অবস্থা এটা নয়। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, আদালতে দূরত্ব বজায় রাখতে হবে, এবং যে কোনো, যেমন দোকান, যে শপিং মল গুলো আছে, সেখানে লাইন কিউ দিয়ে যেতে হবে এবং স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে সেই বাজার করতে হবে। আর অফিসের ক্ষেত্রে অধিকাংশ অফিসে এখন পর্যন্ত আপনার ভার্চুয়াল কার্যক্রম চলছে, অর্থাৎ কিনা ফিজিক্যালি আপনি যেতে পারবেন না, কিন্তু আপনি অনলাইনে কাজ করতে পারবেন। তবে পাবলিক অফিস বলতে পোস্ট অফিস পেমেন্টের ভিত্তিতে এখন সেবা গ্রহণ করতে হবে। সরাসরি ফিজিক্যালি হাজির হতে হবে যে কোনো জায়গায়, সেখানে অবশ্যই
মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হবে এবং সীমিত সংখ্যক লোকই শুধুমাত্র সেবা গ্রহণ করতে পারবে। আগের মতো যে যখন খুশি যে যাবে সে সেবা পাবে, দোকানপাটগুলোতে যখন খুশি যত সংখ্যক ঢুকবে, এই ধরনের সুযোগ এখনো চালু করা হয় নাই। আপনার কাছে আবারও আসছি গোলাম মসি। এই করোনার একটা বড় ধাক্কা নিঃসন্দেহে লেগেছে বিশ্বব্যাপী, সৌদি আরবেও সেই ধাক্কা লেগেছে এবং আমাদের প্রবাসীদের উপর পড়েছে। তো আমরা যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই শ্রমবাজারকে চাঙ্গা করার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, অর্থাৎ সৌদি আরবের যে বিশাল এই শ্রমবাজার, সেই শ্রমবাজার যাতে আমরা আরও সুযোগ সুবিধা পাই, সেটা সেই উদ্যোগ আপনাদের আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আবার এমনকি আমরা নতুন কিছু করা যায় কিনা সেটাও আপনি বলতে পারেন, যে নতুন আরো কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা। আমরা শ্রমবাজারটা আমরা সৌদি আরবে আমাদের 1 নম্বর শ্রমবাজার। আমরা খুব অ্যালার্ট। আমরা নতুন নতুন এভিনিউজ, নতুন নতুন সেক্টরে আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের আগামীতে ইমিডিয়েট যেটা একটা প্রসপেক্ট, রেড সি একটা প্রজেক্ট এখানে হচ্ছে, যেখানে তাদের প্রচুর সংখ্যক আপনাদেরকে যারা মৎস্য চাষ করার জন্য তারা বাংলাদেশে 2বার গিয়েছে, ভিজিট করেছে। সেখানে তাদের প্রচুর লোক প্রয়োজন হবে। সেই প্রজেক্টও আমরা খুব শক্তভাবে এগিয়ে যাচ্ছি, যাতে সেখানে আমাদের বাংলাদেশিদের আপনার কর্মসংস্থান হয়। এবং সৌদি আরব তারা অলরেডি আমাদেরকে নিশ্চিত করেছে যে সেখানে আমাদের প্রায় 1 থেকে 2 লক্ষ লোকের আপনার কর্মসংস্থান হতে পারে ইনশাল্লাহ। আমরা এটা আমাদের অনগোয়িং প্রসেস। এই 1 থেকে 2 লাখ লোক কি নতুন করে বাংলাদেশ থেকে নেওয়া হবে, নাকি যারা ওখানে যে 22 লাখ লোক আছে তাদের মধ্যে থেকে বাছাই করা হবে? কারণ এটা হচ্ছে খুব স্পেশালাইজ। তারা গত 2 বছরে বাংলাদেশে তারা অ্যাকোয়াকালচার দেখেছে, বিভিন্ন দেশে তারা গিয়েছে, তারা দেখেছে বাংলাদেশি যারা তাদের অ্যাকোয়াকালচারের উপরে, টেকনোলজির উপরে তাদের খুব ভালো আপনার অভিজ্ঞতা। তো সেখানে সেইভাবেই তারা সিলেকশন করেছে বাংলাদেশ থেকে। তারা আপনাকে অ্যাকোয়াকালচারের জন্য আপনাকে আমাদের লোকদের নিয়োগ দিবেন। তো সেই সেক্টরে আমরা খুব আপনাকে আশাবাদী যে আমাদের একটা বিরাট একটা সুযোগ আমাদের জন্য হবে, এবং সেটা বাংলাদেশ থেকে আসতে হবে। আর তাছাড়া আপনাকে আমরা যেটা নতুন প্রকল্প হচ্ছে, সেসব নিয়ন একটা প্রজেক্ট হচ্ছে, সে বিরাট প্রজেক্ট। সেখানে আমাদের ইকোনমিক মিনিস্টার আমাদের রেগুলার যোগাযোগ রাখছে। আমরা এটা কিন্তু শুধু যে করোনার কারণে আমরা রাখি তা না, আমরা সারা বছরই এই যে যোগাযোগগুলো আমরা চালিয়ে যাই, রক্ষা করি, যাতে আমরা সেখানে আমাদের যাতে শ্রমবাজার সৃষ্টি হয়, আমাদের যাতে লেবাররা সেখানে রিক্রুটমেন্ট হয়, সেটা আমরা করে যাচ্ছি। আপনি তো এর আগে আমার জানা মতে যে একটি প্রস্তাবনা পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছেন যে কৃষিক্ষেত্রে, মধ্যপ্রাচ্যের কৃষিক্ষেত্রে বা আফ্রিকার কৃষিক্ষেত্রে আমাদের বাংলাদেশিরা কিভাবে তাদেরকে নিয়োজিত করা যায় সে বিষয়ে একটা প্রস্তাব দিয়েছেন। তো এ বিষয়ে সর্বশেষ কি বলবেন? আমরা জানি যে কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূতদের সাথে একটি বৈঠক করেছেন, ভার্চুয়াল মিটিং করেছেন। সেখানে কিন্তু এই কৃষিক্ষেত্রে কিভাবে বাংলাদেশিদের দেয়া যায় সেই বিষয়ে আলোচনা হয়েছিল। তো সেই বিষয়টা যদি একটু বলতেন। আপনি ঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি সৌদি আরবিয়াতে আপনার যে কৃষিতে তারা আপনাকে যে আপনার সফলতা অর্জন করেছে, বিশেষ করে ধরেন শাক সবজি এবং ফলমূল, এটা বেশিরভাগই 80% বাংলাদেশি আমাদের চাষি ভাই কৃষকেরা তারা করছে। কিন্তু এখানে ইদানিং তারা 2 বছর আগে একটা পলিসি নিয়েছে, যেহেতু গ্রাউন্ড ওয়াটার কমে যাচ্ছে, কারণ গ্রাউন্ড ওয়াটার কমে যাওয়াতে এগ্রিকালচার তাদের এফেক্ট করছে, এবং ভবিষ্যতের কথা চিন্তা করে, এনভায়রনমেন্টের কথা চিন্তা করে এরা এখন 3rd কান্ট্রিতে যাচ্ছে। তারা এখন ইনভেস্টমেন্ট করছে আফ্রিকান কান্ট্রিজে। ইভেন তারা বাংলাদেশেও চেয়েছিল ইনভেস্টমেন্ট করার জন্য, যে ওখান থেকে প্রোডাকশন করে তারা সৌদি আরবে নিয়ে আসছে। যদিও এখন এখানে কলা বলেন, অনেক শাকসবজি তারা, কিন্তু গ্রাউন্ড ওয়াটার যেহেতু এদের স্তরটা নিচে নেমে যাচ্ছে, তার জন্য তারা এটা আউটসোর্সিং করে বিভিন্ন দেশে তারা 3rd কান্ট্রিতে করবে। তা আগে আমরা সৌদি আরব মিশন আপনাকে সুদান আপনাকে কভার করতো। আমি সুদানে বেশ কয়েকবার গিয়েছি, আমাদের এক্সপার্টরা কয়েকবার গিয়েছে। সেখানকার আপনাদের রাষ্ট্রপতি, তৎকালীন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট বশির সাহেব আমাদেরকে বলেছে, তোমরা কয়েক লক্ষ একর জায়গা নিতে পারো, কন্ট্রাক্ট ফার্মিং এর আন্ডারে ফার্মিং করতে পারো। সেখানে আপনার তুলা চাষ হতে পারে, বিভিন্ন ধরনের জিনিসপত্র সেখানে
সেইভাবে আমরা একটা প্রজেক্ট নিয়েছিলাম এবং আমরা 4টা কান্ট্রিতে আইডেন্টিফাই করে আমরা আলাপ আলোচনা করেছি তাদের সাথে। বাংলাদেশের ল্যান্ড যে ব্যবহার করার যে তারা প্রস্তাব দিয়েছে সে বিষয়ে অগ্রগতি কতটুকু, বা আমরা এগ্রি করেছি কিনা, আমরা রাজি হয়েছি কিনা? আমি সেখানে আসছি। আপনাকে বাংলাদেশে আমাদের তো সীমিত সংখ্যক, আমাদের পরিমাণ, ল্যান্ডের পরিমাণ অনেক সীমিত, কিন্তু আফ্রিকাতে আপনার লক্ষ লক্ষ একর, লক্ষ লক্ষ স্কোয়ার কিলোমিটার আপনার পড়ে আছে। তো সেই 4টে দেশের আপনার গিয়া যারা পলিসি মেকার তারা আমাদেরকে অফার করেছে, তোমরা এখানে এসে চাষ করতে পারো কন্ট্রাক্ট ফার্মিং এর মধ্যে G2G বেসিসে। সেখানে আমি আজ থেকে 2.5 বছর আগে একটা প্রস্তাব দিয়েছি আপনাদের গিয়ে, যে এখানে আমাদের 40 লক্ষ কৃষকের কর্মসংস্থান হতে পারে। সেটা বিডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেটা আলাপ আলোচনা করেছে এবং ইদানিং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী খুব সিরিয়াসলি এটা টেক আপ করেছে। এবং সেখানে আমি এখনো বিশ্বাস করি যে আমাদের এখানে একটা বিরাট একটা কর্মসংস্থানের একটা সুযোগ আছে। এখনই সেই সুযোগটা নিতে হবে। প্রিয় দর্শক, আমরা আলোচনা যাওয়ার আগে চলুন দেখে আসি দুটি প্রতিবেদন প্রবাস থেকে পাঠানো হয়েছে। বিলেতে ঘরের আঙ্গিনায় ফল মূল সবজি চাষ নতুন কিছু নয়, তবে এবারের করোনার লকডাউনে শখের বাগানে পেয়েছে ভিন্ন মাত্রা। ইস্ট লন্ডনের আজম খান দম্পতির মতো অনেকেই লকডাউনের প্রায় 3.5 মাস কেটেছে এসব সবজি চাষ করে। ঘরের পেছনে ছোট্ট জায়গায় লাউ, বেগুন, সিম, করল্লা, টমেটো, কাঁচামরিচ, বাঁধাকপি সহ চাষ করেছেন নানা জাতের ফল। এই 3-4 মাস সময় আমি গড় এবং গার্ডেন, আর ইনশাল্লাহ গার্ডেন এবারগু আরো 1 মাস বা 15 দিন পরে আমার ভালোই একটা ফলন আসছে। গার্ডেনে কাজ করলে এইটুকু হয় যে আপনার মনের মধ্যে স্ট্রেস আছে, এগুলো হয় না, বা আপনার সময় কাটে। আমরা তো করোনার জন্য আমরা বাইরে যেতে পারি না। তবে অনেকে ঘরের আঙ্গিনার পাশাপাশি কাউন্সিল থেকে জমির অংশ ভাড়া নিয়ে সবজি চাষ করেছেন। প্রবাস জীবনের ব্যস্ত সময়ে সুযোগ পেয়ে সবুজের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে এই দম্পতির। ভালো ফলনও হয়েছে। লন্ডনের এই ব্যস্ত সময়ে হঠাৎ করে ছন্দপতন, ঘরবন্দি জীবনযাপন, এই সময়ে বিষণ্ণতা যেন আমাদেরকে ছুঁয়ে যেতে না পারে, তাই আমি এবং আমার হাজব্যান্ড এখানে বিভিন্ন ধরনের বাংলাদেশি শাকসবজি চাষ করে একটি সুন্দর সময় পার করেছি। লাল শাক, ডাঁটা শাক, কুমড়া, বেগুন, লাউ সহ বাংলাদেশি অন্তত 20 প্রজাতির শাকসবজি রয়েছে। এছাড়াও অনেকে নানা জাতীয় ফুলের বাগান গড়ে তুলেছেন এই সময়টাতে। করোনার এই লকডাউনে অনেকেই অফুরন্ত সময় দিয়েছেন এই শখের বাগানে। এর মাধ্যমে শরীর এবং মন যেমন উৎফুল্ল ছিল, সময়ও ভালো কেটেছে অনেক প্রবাসী বাংলাদেশিদের। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। করোনা মহামারীর কারণে সংযুক্ত আরব আমিরাতের প্রচুর বাংলাদেশি শ্রমজীবী বর্তমানে কাজ হারিয়ে বেকার হয়েছেন। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অনেকে হয়েছেন অবৈধ, অনেকের আবার 4-5 মাস ধরে বেতন বন্ধ। কোম্পানি লে অফের কারণে চাকরি হারিয়ে অনেকে দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। এ পর্যন্ত দেশে ফিরে এসেছেন 25 থেকে 30 হাজার বাংলাদেশি। করোনা সংকটের কারণে আমিরাতের সাথে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় এমিরেটস, বিমান, এতিহাদ, ফ্লাই দুবাই, এয়ার আরাবিয়া, ইউএস বাংলা ও রিজেন্ট এয়ার চার্টার ফ্লাইট পরিচালনা করে আসছে। ফ্লাইটগুলো ওয়ান ওয়ে ফ্লাইট হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী ভাড়া বেশি, যা বহন করা দুস্থ কর্মহীন প্রবাসীদের জন্য প্রায় অসম্ভব। এখানে 1 থেকে 2 লক্ষ লোকও যদি আমাদের দেশ থেকে এখান থেকে চলে যায় আমাদের দেশে, তো চলে যাওয়ার জন্য তাদের একটা প্রস্তুতি, যে ফাইনাল সেটেলমেন্টে কিছু পয়সা, তাদের গাড়ি ঘোড়া ছিল এগুলো বিক্রি করে, বা তাদের কাছে গচ্ছিত টাকা ছিল, এগুলো তারা দেশে পাঠিয়ে দিয়েছে। শুধু তারা অপেক্ষা আছে এয়ারলাইন স্বাভাবিক হলে তারা দেশে ফিরে যাবে। বাংলা বিমানের ভাড়া আগে যেটা ছিল রিটার্ন টিকেটের ভাড়া যত ছিল তার থেকেও দাম বেশি এখন সিঙ্গেল টিকেটের ভাড়া। আর বাংলা বিমানের আগে ফ্রিকোয়েন্সি ছিল সপ্তাহে 6 থেকে 7টা ইউএই থেকে, বর্তমানে করেছে মাত্র 2টা, যার কারণে মানুষ বেশি টাকা দিয়ে যেতে চাইলেও যেতে পারে না। দেশে প্রত্যাবর্তনের জন্য বিমান যে ফ্লাইটগুলো চালু করছে, স্পেশাল ফ্লাইট, তো এগুলোর যে মূল্য এটা অনেক বেশি এক্সপেন্সিভ। অতিরিক্ত ভাড়া দিয়ে দেশে যাওয়া সম্ভব নয়। প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, সরকার ভর্তুকি দিয়ে হলেও যাতে বিমান ভাড়াটা স্বাভাবিক করে মানুষ যাতে সহজে নিজের দেশে যেতে পারে। বিমান ভাড়ার বর্তমান উচ্চ মূল্যের কারণে তার সংস্থান করতে না পারায় অন্তত আরও 1.5 লক্ষ প্রবাসী অর্থাভাবে এবং খাদ্যাভাবে সংযুক্ত আরব আমিরাতে নিদারুণ বিপর্যয়ের মধ্যে আছেন। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা। প্রিয় দর্শক,
প্রতিবেদন দুটি দেখলেন। এবার আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। আমাদের সাথে আছেন ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার এবং সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম মসি। আমরা গোলাম মসি, আপনার কাছে জানতে চাইব যে আপনি স্কিল লেবারের কথা বলছিলেন, যে সৌদি আরবে দক্ষ লেবারের বা শ্রমিকের দরকার, কর্মীর দরকার। এই ক্ষেত্রে আমাদের কি ধরনের উদ্যোগ রয়েছে যে আমাদের কর্মীরা যাতে দক্ষ হতে পারে এবং দক্ষ শ্রমিকদের যাতে সৌদি আরবে পাঠানো যায়, সে ব্যাপারে আপনাদের কি ধরনের উদ্যোগ রয়েছে? আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে অ্যাকচুয়ালি আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আপনার দেখা যাচ্ছে যে অটোমেশনের দিকে যাচ্ছে, রোবোটিক্সের দিকে যাচ্ছে। এবং 40 বছর আগে আপনার একটা উদাহরণ আপনাকে দিতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিলেন 40 বছর আগেও সৌদি আরবে ক্লিনার আসতো আর এখনো ক্লিনার আসে, তা আমাদের অগ্রগতিটা কোথায় হলে ম্যান পাওয়ার। এটা আসলে এটা আমাদের একদিকে বলতে হবে যে আমাদের ব্যর্থতায় মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই আপনার গিয়ে আইডেন্টিফাই করেছে এবং উনি খুব স্ট্রিক্টলি নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, টেকনিক্যাল এডুকেশন বোর্ড এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটিকে যে আগামীতে শুধু স্কিল ওয়ার্কার পাঠানো হবে। কারণ স্কিল ওয়ার্কার আর একটা লোক যখন স্কিল সে হিসেবে তার ট্রেনিং হয় বা সার্টিফিকেশন হয়, তার বেতনও আপনাদেরকে আনস্কিল্ডের প্রায় 3-4 গুণ বেড়ে যায়। প্লাস সেই লোকটা সারা জীবনের জন্য স্কিল হয়ে যায়। তার আপনার দেশে গেলেও ফিরে গেলেও সে একটা লায়াবিলিটি নেই, সে একটা অ্যাসেটের মতোই কাজ করে। তো মাননীয় প্রধানমন্ত্রী এটা নির্দেশ যে আমরা যাতে স্কিল ওয়ার্কার আগামীতে বেশি জোর দিই এবং সেইভাবে আমরা টেকনিক্যাল এডুকেশন বোর্ড, বিএমইটি এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি সবার সাথে আমরা আলাপ আলোচনা করেছি। আপনি জেনে হয়তো খুশি হবেন, ইনফ্যাক্ট গত পরশু দিন আমরা এই ব্যাপারে আলাপ করেছি। আমাদের বিএমইটির প্রায় 42টা টেকনিক্যাল সেন্টার আছে, টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আপনার কয়েকশো আপনার টেকনিক্যাল কলেজ আছে, ইনস্টিটিউট আছে, সেগুলোকে আবার রিভ্যাম্পিং করে কিভাবে আমরা যুগ উপযোগী আগের মতো আপনার স্কিল না, অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কিল ট্রেনিং দেওয়া যায়, সেগুলো আবার কিভাবে শুরু করা যায় সেগুলো আপনার ব্যবস্থায় নিচ্ছে। এবং এখানে অনেক আপনারা কি খাতগুলো চিহ্নিত করেছেন যে কোন কোন খাতে স্কিল লেবার দরকার, দক্ষতা সম্পন্ন? আমরা অলরেডি সেটা আইডেন্টিফাই করেছি কোথায় কোথায় দরকার, কোন কোন স্কিলের দরকার এবং আগামীতে 10 বছর কোথায় ডিমান্ড থাকবে। যেরকম একটু উদাহরণ দিতে পারি যে আগামী 5 বছরের ভিতরে আর হাউস ড্রাইভার আর প্রয়োজন হবে না, কারণ বেশিরভাগ গাড়ি আপনাকে অটোমেশন, ইলেকট্রিক কার অটোমেশনে চলবে, কম্পিউটারে চলবে। তো এখন ড্রাইভার ট্রেনিং দিয়ে লাভ নাই, কিন্তু এখন হেভি ড্রাইভিং ট্রেনিং এর দরকার। সেখানে আমরা 1 লক্ষ হেভি ড্রাইভার ট্রেনিং এর আমরা একটা প্রোগ্রাম নিয়েছি। তো এরকম আপনার বিভিন্ন জায়গায় যেখানে আপনাকে আগামী 10 বছরের সেটা ডিমান্ড থাকবে সেভাবে আমরা আইডেন্টিফাই করে এগিয়ে যাব। সেই দিকে আমরা অলরেডি প্রোগ্রাম নিয়েছি এবং বিএমইটি সহ আপনাকে টেকনিক্যাল এডুকেশন বোর্ড সবাই আপনাকে আমরা একটা আপনি বলতে ইউনাইটেড একটা এফোর্ট দিয়ে আমরা সত্যিকার আমরা চেষ্টা করব এবার একটা থ্রাস্ট একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আপনার কাছে আবার আসবো। এবার আমরা আব্দুস সোবহান শিকদার, আপনার কাছে জানতে চাইব যে সম্প্রতি একটি ঘটনা দিয়ে আমরা শুরু করতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে ইতালিতে একটি নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে কয়েকটি দেশকে চিহ্নিত করা হয়েছে, 13টি দেশ সম্ভবত চিহ্নিত করা হয়েছে যে তারা সেই সমস্ত দেশ থেকে কোনো লোককে ঢুকতে দেবে না। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে কিছু মানুষ ঢোকার চেষ্টা করেছে এবং তাদেরকে ফেরতও দেওয়া হয়েছে। তো এই প্রক্রিয়া বা এটা কি দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এখানে 2টা ফ্লাইটের যাত্রীদেরকে ফেরত দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা দেশের ভাবমূর্তির সাথে আদৌ সম্পৃক্ত না। এর কারণ হচ্ছে কি এখানে 6টা স্পেশাল ফ্লাইট এসেছিল। এই 6টা স্পেশাল ফ্লাইট আসলে পরে সর্বশেষ যে স্পেশাল ফ্লাইটটা আসলো 6 তারিখে, হ্যাঁ, সেই ফ্লাইটের সব যাত্রীদেরকে পরীক্ষা করা হয়েছিল এয়ারপোর্টে। তার ভিতরে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিদের করোনা পজিটিভ পাওয়া যায়। সে কারণে 7 তারিখ থেকে পরের দিন থেকে 1 সপ্তাহের জন্য ফ্লাইট বন্ধ, বাংলাদেশ থেকে ফ্লাইট আসা সাসপেন্ড করা হয়। এটা এয়ারলাইন্স একটা ফ্লাইট নিয়ে আসলো
ওই যে ফ্লাইট সাসপেনশন যে আদেশ জারি করা হয়েছে ইতালি সরকারের পক্ষে, তারপরে এটা নিয়ে আসা হয়েছে। এটা রেগুলার ফ্লাইট ছিল, এটা স্পেশাল কোনো ফ্লাইট ছিল না। দূতাবাস কোনোভাবে অবহিত ছিল না, এখানকার মানে আমাদের বাংলাদেশি কমিউনিটি এটা অবহিত ছিল না, দূতাবাস অবহিত ছিল না। যেহেতু ফ্লাইট সাসপেনশনের পরে এই মানে ফ্লাইটটি আসলো, আমরা এটা মানে সোয়া একটায় ল্যান্ড করার কথা রোমের ফ্লাইট, ঠিক একটায় ল্যান্ড করার কথা আপনার মানে মিলানে একটা ফ্লাইট। আমরা জেনেছি যে এই ধরনের দুইটা ফ্লাইট আসছে এবং তাদের যাত্রীদেরকে নামতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এইটি আমরা জেনেছি মানে পৌনে 3টা থেকে 3টার সময়। তারপরে যেটুকু সময় আমরা পেয়েছি 1-2 ঘন্টা আমরা সময় পেয়েছি। আমরা এখানকার মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোট ভার্বাল দিয়েছি, কূটনৈতিক ভাবে আমরা অনুরোধ জানিয়েছি। যখন রিপ্লাই পাই নাই টেলিফোনে কথা বলেছি, কিন্তু তাদের কথা একটাই, এটা এয়ারলাইন্সের বিষয়। এয়ারলাইন্স কোন জায়গায় সে ফ্লাইট পরিচালনা করতে পারবে সেটা এয়ারলাইন্সের জানার বিষয়, এবং এয়ারলাইন্স যেহেতু ভুল করেছে। আব্দুস সামাদ শিকদার, আমাদের যে নিষেধাজ্ঞা আমরা শুনেছিলাম সেটা তো বাড়ানো হয়েছে 31 জুলাই পর্যন্ত। এই নিষেধাজ্ঞার মেয়াদ কি আরো বাড়বে কিনা সে বিষয়ে কিছু কি শুনেছেন? এটা এখন পর্যন্ত 31 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে, আর 31 জুলাইয়ের আগেই তারা রিভিউ করবে সার্বিক অবস্থা। এখানকার যে দ্বিতীয় দফায় যে মানে কোভিড-19 প্রকোপ বেড়েছে, হ্যাঁ সেটার বিষয়ে তারা সার্বিকভাবে পর্যালোচনা করবে, পর্যালোচনা করার পরেই তারা সিদ্ধান্ত দেবে। আমি আগাম কোনোভাবে কিছু বলতে পারছি না যে বাড়াবে কি 31 জুলাই পর্যন্তই থাকবে। হ্যাঁ, তবে আমাদের এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এখানে এখনো কিন্তু স্বাস্থ্যবিধি পুরোপুরিভাবে মেনে চলা হচ্ছে। ইতালিয়ান নাগরিকরা সেটা পুরোপুরি মানছেন, কিন্তু সম্প্রতি যে মানে সংক্রমণ বেড়েছে লক্ষ্য করা যাচ্ছে, যারা বাংলাদেশ থেকে আসছেন তাদের ভিতরে এই সংক্রমণের হার তুলনামূলক মানে একটু বেশি। সেজন্য বাংলাদেশের মঙ্গলের জন্যই, ভালোর জন্যই তারা মানে এই সকলের পরীক্ষা ব্যবস্থা করেছে, বিনামূল্যে পরীক্ষা। আপনি কি ছোট্ট করে, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আপনি যদি ছোট্ট করে একটু বলতেন যে বৈধতার যে বিষয়টা আপনি বলতে চাচ্ছিলেন, বাংলাদেশিদের সেই সম্ভাবনা কতটুকু সেখানে বৈধ হওয়ার, ইতালিতে যে সরকার যে সুবিধা দিয়েছে? হ্যাঁ, এখানে সরকার যে বৈধতা ঘোষণা করেছে সেই বৈধতার ঘোষণায় যারা বিভিন্ন দেশের অভিবাসী আসছেন ও আনডকুমেন্টেড তারা আবেদন করতে পারবেন। 3 ক্যাটাগরির মানুষদেরকে এই সুযোগ দেওয়া হবে, একটা গৃহস্থলীর কাজে, আর একটা বয়স্ক লোকদের সেবা করার জন্য, আর একটা কৃষি কাজে। এই 3 ক্যাটাগরিতে আবেদন করা যাবে। হ্যাঁ, এই আবেদনের সময়সীমা 1 জুন থেকে 15 আগস্ট পর্যন্ত। যারা আনডকুমেন্টেড বাংলাদেশিরা আছেন তারাও আবেদন করতে পারবেন। অনেক সংখ্যক লোক, প্রায় 2.5 থেকে 3 লক্ষ লোককে মানে টার্গেট করা হয়েছে তাদের বৈধতা দেওয়া হবে, এবং আমরা আশা করছি যে নিশ্চয়ই বাংলাদেশি যারা আছেন তারাও সেই সুযোগটি গ্রহণ করবেন এবং আমাদের প্রচারণা সেরকম চলবে। ধন্যবাদ গোলাম মসি, আপনাকে ধন্যবাদ, এবং আব্দুস সামাদ শিকদার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দুজন সময় দিয়েছেন, এতক্ষণ আলোচনা ছিলেন, আপনাদের দুজনকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের অনুষ্ঠানে এখানেই শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, এ পর্যন্ত আপনারা নিশ্চয়ই আলোচনা শুনেছেন। আমাদের দুজন রাষ্ট্রদূত আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন, তারা নানা প্রশ্নের উত্তর দিয়েছেন, এমনকি তাদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগেরও তারা জবাব দিয়েছেন। আশা করি সবগুলো জবাবই আপনারা শুনেছেন। আজ আমরা এখানেই শেষ করছি। আগামী পর্বগুলোতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।